সো আমরা এখানে দেখতে পাচ্ছি মানি ম্যানেজমেন্ট। আসেন, মানি ম্যানেজমেন্টের প্রথমেই আমাদের কি কোশ্চেনটা আছে, হোয়াট ইজ মানি? কে বলতে পারবো? আমরা আনমিউট করে বলবো প্লিজ। মানি কি? টাকা কি? হোয়াট ইজ মানি? টাকা হচ্ছে একটা বিনিময় মাধ্যম। টাকা হচ্ছে পণ্য মূল্যায়ন, পণ্যের মূল্যায়ন। জি, আমরা তিনটা অ্যান্সার পেয়েছি। একটা হচ্ছে কাগজ, একটা বিনিময়ের মাধ্যম, একটা হচ্ছে পণ্যের মূল্যায়ন। তো আপনাদের ধারণাও আমার ধারণার মতোই সেম সেম। আমরা এখানে স্লাইডেও লেখা আছে মানি ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম। হ্যাঁ, টাকা একটা কাগজ অবশ্যই, তবে এটা বিনিময়ের মাধ্যমে, এই কাগজটাকেই বিনিময় করে আমরা কেনাকাটা করে থাকি। আমাদের যে রেগুলার ইউজের যে জিনিসগুলো থাকে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা কিনে থাকি, সেটা অবশ্যই আমরা এমনি এমনি গিয়ে নিয়ে আসতে পারি না। আমি একটা দোকানে গিয়ে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা ড্রেস, কোনো যেটাই হোক, হোয়াট এভার, আমি যদি কিনতে যাই, আমাকে অবশ্যই, আমি যদি গিয়ে বলি যে ভাই আমাকে এটা দেন, উনি কি আমাকে দিবে? দিবে না। উনি অবশ্যই আমার কাছে আগে টাকা চাবে, ওই যে ওই কাগজটা চাবে, ওই মূল্যটা আমার কাছে চাবে। সো আমি যখন ওই কাগজটা দিব, তারপর উনি আমাকে রিটার্নে ওই জিনিসটা দিবে। সো মানি ইজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমরা এটা সবাই বুঝতে পারছি। মানি হচ্ছে, টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম। সেই এই বিনিময়ের মাধ্যমটাকে আমরা যখন ম্যানেজমেন্ট করতে পারি না, তখনই আমাদের লাইফে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। যখন আমরা ম্যানেজমেন্ট করে চলি, তখনই আমাদের সকল সমস্যার একটা ইজি সলিউশন ক্রিয়েট হয়ে যায়। তো আসেন, আজকে আমি আলোচনা এটাই করব যে আমরা মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি। আমাদের সকলের সমস্যা মানি ম্যানেজমেন্ট নিয়ে, আমাদের সকলের সমস্যা ফিনান্সিয়াল ক্রাইসিস। তো এইটা কিভাবে আমরা ট্যাকেল দিতে পারি, এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কিছু বিষয় আর কি শেয়ার করতে যাচ্ছি। চলেন আমরা পরের স্লাইডে যাই। এখানে আমাদের আছে মানি ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন মানি, ফান্ড, ফিনান্সিয়াল, যেটাই বলেন, তিনটাই তো সেম না? তিনটাই সেম, কিন্তু এই তিনটার মধ্যে সামান্য হলেও কিছু পার্থক্য বিদ্যমান। পার্থক্যটা কি? মানি ম্যানেজমেন্ট হচ্ছে তখন সেটাকে বলবো আমি যখন এটা আমার ইন্ডিভিজুয়াল একটা পার্সপেক্টিভে যাবে, আমি ব্যক্তিগত, ব্যক্তি কেন্দ্রিক যে বিষয়টা আছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ধরেন আপনি একটা টিউশন করাচ্ছেন, তা আপনি ভাবতেছেন আপনার পকেটে কত টাকা আছে, আপনি কত টাকা দিয়ে টিউশন করাতে যাবেন, কত টাকা দিয়ে ব্যাক করবেন। আবার টিউশন থেকে আসার সময় আপনার মনে হয়েছে যে এত টাকা দিয়ে আমি বাসায় ব্যাক করতে পারবো, যেহেতু এক্সট্রা টাকা আছে আমি একটা চিপস কিনে নিয়ে যাই, তাহলে আমার একটা স্ন্যাক্স আইটেম হয়ে যাবে। সবকিছু ম্যানেজমেন্ট করে আপনি বাসায় গেলেন, টিউশন করায় বাসায় চলে গেলেন, চিপসটাও খাইলেন, সবকিছু ঠিকঠাক। এই যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যখন এটা ব্যক্তি কেন্দ্রিক হবে। হোয়াট ইজ ফান্ড ম্যানেজমেন্ট? ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে, ধরেন আপনি ওই যে টিউশন করালেন, ঠিক আছে, এখন আপনি পাশাপাশি একটা জব হোল্ডার, একটা প্রতিষ্ঠানের জব হোল্ডার। এখন আপনার প্রতিষ্ঠানে পরপর দুইটা কর্মসূচি পাশাপাশি আছে। একটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আপনার প্রতিষ্ঠান থেকে একটা সোশ্যাল ওয়ার্ক, একটা সমাজ সেবামূলক একটা একটা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। এবং আরেকদিকে আছে আপনার কোম্পানি, ধরেন প্রতিষ্ঠা বার্ষিকী বা অন্য কোনো একটা কালচারাল ফাংশন আছে আপনার প্রোগ্রাম, আপনার কোম্পানিতে, আপনার প্রতিষ্ঠানে। তো আপনার দুইটা খরচের খাত কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, একটা হচ্ছে প্রোগ্রাম আর একটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। তো আপনার দুই পাশেই অর্থ ব্যয় করতে হচ্ছে। কোনটাতে কত অর্থ ব্যয় করবেন, কোনটাতে কত অর্থ ব্যয় করলে অপচয় কম হবে, কোনটাতে ইফেক্টিভ বেশি হবে। আপনি বৃক্ষরোপণ কর্মসূচিতে যদি 2,000 টাকা ব্যয় করেন, আপনার প্রোগ্রাম ম্যানেজমেন্টে আপনি অবশ্যই 20,000 টাকা ব্যয় করবেন। অবশ্যই বৃক্ষরোপণে গিয়ে 20,000 ব্যয় করবেন না, অথবা প্রোগ্রামে 2,000 ব্যয় করবেন না। আপনার অবশ্যই এই দুটা বিষয় ম্যানেজমেন্ট থাকবে একটা, যে এইটাতে এত টাকা ব্যয় করবো, ওইটাতে অত টাকা ব্যয় করবো। এই যে একটা প্রতিষ্ঠান যখন তার বিভিন্ন খাতে খরচের বিষয়টা ম্যানেজমেন্ট করে চলছে এবং অপচয় এবং ইফেক্টিভ হওয়ার বিষয়টাকে মাথায় রেখে ম্যানেজমেন্ট করছে, এই বিষয়টাকে বলা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। তার মানে কি হয়ে গেল, ব্যক্তি কেন্দ্রিক হলে মানি ম্যানেজমেন্ট হচ্ছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে জিনিসটা ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড তো আমরা বুঝতেই পারি, অমুক ফান্ডে এত, তমুক ফান্ডে এত। এই বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে ফান্ড ম্যানেজমেন্ট। এখন এই দুটো তো বুঝলাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কি? এই যে ধরেন আপনি টিউশন করালেন, পাশাপাশি আপনি একজন জব হোল্ডার, আপনার প্রতিষ্ঠানে এই দুইটা খরচের খাত হইছে। এখন ধরেন আপনি টিউশন থেকে একটা প্রতিষ্ঠানে জব হোল্ডার হয়ে গেলেন, এখন আমি আপনাকে একটা প্রতিষ্ঠানের সিইও বানিয়ে দেবো, ফাউন্ডার বানিয়ে দেবো। আপনি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার। এখন আপনার প্রতিষ্ঠানও আছে, আপনার পরিবারও আছে। আপনাকে আপনার আয় দিয়ে পরিবারও চালাতে হচ্ছে, প্রতিষ্ঠানের খরচও কিন্তু আপনাকে প্রতিষ্ঠান থেকেই বিয়ার করতে হচ্ছে। এখন আপনি প্রতিষ্ঠানে কোন প্রোগ্রামে কি খরচ করতেছেন,
পারিবারিক যে কাজগুলো আপনার আছে সেটাতে কোথায় কি খরচ করতেছেন। কখনো ধরেন আপনার পরিবারে ক্রাইসিস ক্রিয়েট হলো, আপনার প্রতিষ্ঠানের কোন একটা ফান্ডে যে টাকাটা আপনার সেভ করছেন সেটা থেকে নিয়ে গিয়ে পারিবারিক ক্রাইসিসটা আপনি মিটিয়ে ফেললেন। আবার প্রতিষ্ঠানে আপনার কোন একটা ক্রাইসিস ক্রিয়েট হলো, আপনি পরিবারের সেভিংস থেকে সেই টাকাটা নিয়ে এসে প্রতিষ্ঠানে সেই ক্রাইসিসটা মেনটেন করবেন। তারপর প্রতিষ্ঠান এবং পরিবার দুইটাই যখন রিকভার করলো, আপনি দুই পাশে টাকাটা আবার সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে আগের জায়গায় ফেরত দিয়ে দিলেন। এই যে টোটাল বিষয়টা, এই টোটাল বিষয় ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে মানি ম্যানেজমেন্ট হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে প্রতিষ্ঠানের কোন একটা সেক্টর কেন্দ্রিক, এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে ওভারঅল যে বিষয়টা আছে সেইটা। সো আসেন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে আমাদের মানি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি। 3টা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে। ফার্স্ট অফ অল, ক্রিয়েট আ বাজেট। বাজেট কি? আমরা তো বাজারে যে লিস্ট করি এটা তো দেখছি আমরা। বাজারের লিস্ট বাদ দেন, আমরা যে পিকনিক খাই, পিকনিক যখন আমরা করি তখন আমরা মনে করি কি এই আইটেম আমি পিকনিকে রাখবো, আমার এই আইটেমের দাম এত, এত করে কিনবো এতটা পরিমাণে, এবং টোটাল কস্ট আমার এত আসতেছে। সো আমরা কতজন পিকনিক করছি, পার পার্সন আমার কত করে টাকা দিতে হবে। এই যে আমার টোটাল বিষয়টা ম্যানেজমেন্ট করে, টোটাল বিষয়টা মাথায় রেখে আমার পার পার্সনের যে কস্ট বের করা বা আমার টোটাল কস্ট বের করা, এই বিষয়টাকে বলা হচ্ছে বাজেট। আমার টাকা আমি কোথায় আনতেছি, কোথায় দিচ্ছি, এই সব বিষয়গুলো ম্যানেজমেন্ট করার যে টেকনিক, এটা হচ্ছে বাজেট। নেক্সট হচ্ছে আমাদের সেট সেভিংস গোল। আমরা মানি ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে সেভিংস গোল সেট করা। আমাকে অবশ্যই আমার যতই আয় কম হোক আমাকে অবশ্যই সেভিংস করতেই হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা পয়েন্টে আমরা সেভিংস করতে পারি, একটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, একটা হচ্ছে লং টার্ম সেভিংস। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনি আপনার মান্থলি ইনকাম থেকে একটা সামান্য অংশ সেভ করলেন, আপনার মাসে যদি কোনো ক্রাইসিস ক্রিয়েট হয়, এই ক্রাইসিস মোমেন্টে আপনি কিভাবে রিকভার করবেন, এই বিষয়টা ম্যানেজমেন্ট করার জন্য আপনি একটা ফান্ড সেভ করে রাখলেন। এই বিষয়টাকে বলা হচ্ছে এমার্জেন্সি ফান্ডে সেভিং করা। আর লং টার্ম সেভিংস কোনটা? আমরা কিন্তু অনেকেই আছে ডিপিএস করি বা কোনো একটা ফিক্সড একটা আমাদের ডিপোজিট থাকে, যেটা 1 বছরের বেশি বা 2 বছরের বেশি সময় না যাওয়া পর্যন্ত উইথড্র করা যায় না, বা আমাদের এত টাকা পরিমাণটা না হলে উইথড্র করা যায় না। এটাকে বলা হচ্ছে লং টার্ম সেভিংস। এটা দিয়ে আমরা আপনার বড় কোনো একটা গোল আপনি ফুলফিল করতে পারবেন। সো আমার অবশ্যই আমার আয় যতই হোক না কেন আমাকে সেভিংস করতে হবে, তবেই আমার মানি ম্যানেজমেন্টের বিষয়টা সঠিকভাবে সম্পন্ন হবে। দেন নাম্বার থার্ড হচ্ছে ট্যাকেল ইউর ডেপটস। ডেপটস মানে এখানে ধার। আপনি ধরেন যেটা আপনার ইনকাম হলো, সেই ইনকাম থেকে আপনার কোনো না কোনো কারণে কোনো একটা ক্রাইসিস মেনটেন করতে গিয়ে আপনার বেশি খরচ হয়ে গিয়েছে, সো আপনি কোনো না কোনো কারোর কাছ থেকে ধার করে নিয়েছেন। তো এই ধারটা যখন আপনি মাসের পর মাস বহন করে চলবেন, তো তার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এবং এটা আপনার জন্য দিন দিন আরো বাড়বে। হতেই পারে পরবর্তী মাসে গিয়ে আপনার আরেকটা ক্রাইসিস হলো, সেখানে আপনি আরেকবার ধার করলেন, সো আপনার এটা বেড়ে যাবে। সো আপনার যেটা উচিত হবে, আপনার যখনই টাকা হাতে আসছে, যখনই আয় আপনি হাতে পাচ্ছেন, তখনই আপনার এই ডেপস গুলা, এই ধারগুলো পরিশোধ করে দিয়ে সুন্দরভাবে ক্লিয়ারেন্সে থাকা। এইভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি জমায় রাখেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা কষ্টসাধ্য হয়ে যাবে। সো এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ফার্স্ট 3টা স্টেপ, যেটা ফলো করে আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি। সো এর আরো বিশদ আলোচনা আছে আমাদের। আমরা প্রথমেই যেটা করলাম এটা হচ্ছে বাজেট, ক্রিয়েট আ বাজেট, আমাদের মানি ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপটা। বাজেটটা কি? বাজেট আমি বললাম একটু আগে, একটা লিস্ট তৈরি করা, পিকনিকের বাজেট তৈরি করা। দ্যাট ইজ নট বাজেট। বাজেট হচ্ছে আপনি ইনকাম কত, আপনার এক্সপেন্স কত, এই দুটো সমন্বয় করে আপনার এই দুটো অ্যানালাইসিস করে যে টাকাটা আপনি সেভিংস করছেন, এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে আপনার বাজেট। আপনার যদি মান্থলি ইনকাম হয় 20,000 টাকা, আপনার যদি মান্থলি এক্সপেন্স হয় 15,000 টাকা, আপনি তাহলে 5,000 টাকা আপনার হাতে এক্সট্রা থাকছে, আপনি এটা অবশ্যই অযথা খরচ করবেন না, সেভিংস করবেন। কোন 2 খাতে? এমার্জেন্সি খাত, এমার্জেন্সি ফান্ড, এবং লং টার্ম সেভিংস। ধরেন 5,000 থেকে আপনি 2500 দিলেন এমার্জেন্সিতে, 2500 দিলেন লং টার্ম সেভিংসে। এই যে টোটাল বিষয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে বাজেট। ইনকাম এক্সপেন্স কে অ্যানালাইসিস করে সেভিংস এর দিকে যাওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে বাজেট। এটা আমাদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। দেন আসেন আমরা দেখি মানি ম্যানেজমেন্ট স্কিল। আপনারা কি জানেন মানি ম্যানেজমেন্ট কিন্তু একটা স্কিল, আর যার এই স্কিলটা আছে তার লাইফে কিন্তু সমস্যা, মানি রিলেটেড সমস্যাগুলো খুব কম হয়। আর যার এই স্কিলটা নাই সে সব সময় ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকে।
সো আমাদের সবার অবশ্যই মানি ম্যানেজমেন্ট স্কিলটা নিজেদের মধ্যে গ্রো করা উচিত। মানি ম্যানেজমেন্ট স্কিলটা কিভাবে গ্রো করতে পারি, এখানে 5টা পয়েন্ট উল্লেখ করা আছে। দেখেন, প্রিপেয়ার বাজেট, প্রথমেই বাজেট আসতেছে ওই যে প্রথম থেকে। সো আমাদের অবশ্যই বাজেট আগে বানাতে হবে, যে আমার ইনকাম কত, আমার এক্সপেন্স কত, আমি কত সেভিংস করব, কি খাতে সেভিংস করব, এই যে বাজেট, এই বাজেটটা আমার মধ্যে থাকতে হবে। দেন নাম্বার 2 হচ্ছে মেইনটেইন বাজেট। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি খালি বাজেট করেই গেলেন, আমার ইনকাম এত, আমার এক্সপেন্স এত, আমি সেভিংস করবো এত, খালি বাজেট করলেন, 1-2 মাস চালাইলেন, পরের মাসে গিয়ে মনে হলো দূর এগুলা বাদ, আমি আমার মতো খরচ করবো, আমার 5,000 টাকা কিসের সেভিংস, কিসের কি, সব বাদ, আমি আমার মতো খরচ করবো, আমি আড্ডা দেবো, আমি এটা কিনবো, আমি ওটা কিনবো, সব করলেন, মেনটেন তো হলোই না, আপনার মানি ম্যানেজমেন্টও গেল, সবই গেল আপনার। ম্যানেজমেন্ট যদি না থাকে, ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, কোনো কিছুই ঠিক হবে না। স্বাভাবিকভাবে ধরেন আপনি একটা প্রোগ্রাম করতেছেন, সে প্রোগ্রামে আপনি বাজেট করছেন, এত টাকা খরচ হচ্ছে, এত টাকা ব্যয় হচ্ছে, আপনি যদি প্রোগ্রামের দিন গিয়ে আন্দাজে এমনি একটা খরচ করে ফেলেন ওই বাজেটটা মেনটেন না করে, তাহলে কি আপনার এক্সট্রা এক্সপেন্স হবে না? এক্সট্রা এক্সপেন্স তো অবশ্যই হবে। সাথে আপনি অবশ্যই যেটাকে সোজা বাংলা ভাষায় বলে ফকির হয়ে যাওয়া, তো ফকির হয়ে যাবে। সো অবশ্যই বাজেট প্রিপেয়ার করার সাথে সাথে আমাদেরকে বাজেট মেইনটেইনও করতে হবে। মেইনটেইন না করলে আসলে কোনো কিছুই ঠিকঠাক ভাবে হবে না আমাদের দ্বারা। আমাকে 1 মাসে যে আমি বাজেট করব, পরের মাসে আমাকে সেটাই মেইনটেইন করতে হবে। হ্যাঁ, যদি আমার বাজেট করতে ভুল হয়, যে এই বাজেট করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাহলে আপনি ঠিক আছে, আপনি বাজেট বাজেট চেঞ্জ করতে পারেন, আপনি বাজেটটাকে আপনি রিফর্ম করতে পারেন, মডিফাই করতে পারেন, সমস্যা নাই, কিন্তু মেইনটেইন করতে হবে আপনাকে, ওই মেন্টালিটি রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে ডিটারমাইন এ ফিনান্সিয়াল গোল। আপনি 1 মাসে একটা বাজেট করলেন, করার পর সেই মাসে খরচ করলেন সেইভাবে, পরের মাসে গিয়ে দেখা গেল ওর চেয়ে ডাবল খরচ করে ফেললেন, তারপরের মাসে গিয়ে দেখা গেল আপনার হাতে কোনো টাকাই নেই, আপনি খরচই করতে পারতেছেন না। এই যে মেইনটেইন না করার কারণে যেটা হলো, আপনার এই ফিনান্সিয়াল গোলটা এটা আপনার থাকলো না। ফিনান্সিয়াল গোলটা কখন আপনার থাকবে? আপনি যখন মনে করবেন ঠিক আছে, আমার এই মাসে অমুক জিনিসটা এক্সট্রা আছে, আমি এই জিনিসটাকে সুন্দরভাবে মেইনটেইন করার জন্য আমি এই পরিমাণ টাকা এই মাসে খরচ করব, সেভিংস থেকে হোক বা অন্য কোনো কাজ থেকে, অন্য কোনো খাত থেকে হোক, আমি এই পরিমাণ টাকা খরচ করব, কিন্তু এই পরিমাণের বাহিরে আমি যাব না, এই পরিমাণের বাহিরে আমি পা দেব না। এই যে গোলটা করলেন, আপনি এই পরিমাণ টাকার বাহিরে আপনি যাবেন না, এই গোলটা করার কারণে দেখবেন আপনার ওই পরিমাণ টাকার মধ্যেই সবকিছু হয়ে যাবে। আপনি মন থেকে যেটা বলবেন, মন থেকে যেটা মানবেন, সেটাই আপনার হবে। আর যদি আপনি সেট না করেন যে হবে, এখন সমস্যা নাই, একটা এক্সট্রা জিনিস আছে তো, খরচ যত হয় হবে, দেখা যাবে, এটা করলে আপনি দেখবেন এক্সট্রা খরচ আপনার হয়েই গেছে অলরেডি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আর নাম্বার 4 হচ্ছে রিভাইজ দ্য বাজেট। এই যে আপনি 1 মাসে একটা বাজেট করলেন, সেকেন্ড মাসে সেটা মেনটেন করলেন, পরপর 5-6 মাস মেনটেন করলেন, এটা আপনার অবশ্যই রিভাইজ করতে হবে। আপনি এই সেম বাজেটে চলতেছেন, এটা করা যাবে না। আপনার তো অবশ্যই এই যে যত দিন যাচ্ছে দেখতে পারতেছেন তো, আপনাদের জিনিসপত্রের দাম বাড়তেছে, সবকিছুরই কিন্তু যেটা বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা কিন্তু বেড়েই যাচ্ছে। সো আপনার যে বাজেটটা আছে, এই বাজেট যদি আপনার এখন 10 টাকার জিনিসে থাকে, পরবর্তী মাসে গিয়ে যদি সেই জিনিসটা 20 টাকা হয়ে যায়, আপনার কি 10 টাকার বাজেট দিয়ে হবে? হবে না। সো আপনার বাজেটটা রিভাইজ করতে হবে, রিফর্ম করতে হবে, মডিফাই করতে হবে, যে আমার কোন বাজেটটার কারণে কোন ক্ষতি হচ্ছে, কিভাবে রিকভার হবে, এই জন্য রিভাইজ করতে হবে বাজেট। নাম্বার 5 হচ্ছে অ্যানালাইজ দ্য স্পেন্ডিং। আমি কি স্পেন্ড করছি, এই যে রিভাইজ করলাম বাজেটটা, আমি কি কি স্পেন্ড করছি, এর মধ্যে কি কি খরচ না করলেও আমার চলবে মাসটা, কি কি খরচ করার কারণে আমার এক্সট্রা অপচয় হয়ে যাচ্ছে, কি কি খরচ করার কারণে আমার এইখানে অন্যখানে আরেকটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, এই বিষয়গুলো আমি স্কিপ করবো, এই বিষয়গুলো আমি কেটে ফেলবো, এই বিষয়গুলো আমি ঝেড়ে ফেলবো। এই ঝেড়ে ফেলার জন্য তো আমাকে স্পেন্ডিংটা অ্যানালাইজ করতে হবে, তাই না? আমি কি স্পেন্ড করছি এটা তো আমাকে অ্যানালাইজ করে তারপরে তো আমি বুঝতে পারবো, অ্যানালাইজ না করলে তো বুঝতে পারবো না। সো আমাদেরকে অবশ্যই আমাদের ব্যয়টা অ্যানালাইজ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, নিজের মধ্যে বুঝতে হবে যে কি ব্যয় করলে চলবে, কি ব্যয় করলে চলবে না। এই 5টা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে পড়ে। এই পয়েন্টগুলো ফলো করলে আমরা মানি ম্যানেজমেন্ট স্কিল নিজেদের মধ্যে গ্রো করতে পারবো। এখন কথা হচ্ছে, মানি ম্যানেজমেন্ট স্কিল কি আমাদের জন্মসূত্রে পাবো? পাবো না তো, অবশ্যই অর্জন করতে হবে। আর সেটা কি আমাদের এই যে কি কি করলে, এই যে প্রিপেয়ার বাজেট, মেইনটেইন বাজেট, এগুলা করলেই যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, বললাম আর হয়ে হয়ে গেল?
কিন্তু হবে না। সো আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু টিপস এন্ড ট্রিক্স শিখতে হবে, যেটা করে আপনি মানি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। সো আমি এই রকমের 10টা টিপস এন্ড ট্রিক্স আসে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এরপরে শেষ করে দেবো। আমার বোরিং আলোচনা আর আপনাদেরকে শুনতে হবে না, সো আরেকটু সময় দেন আমাকে। আমি কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব মানি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে প্রায়োরিটাইজ ইউর নিডস। এখানে দেখেন নিডস ভার্সাস ওয়ান্টস। নিডস কি অ্যান্ড ওয়ান্টস কি, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। নিডস হচ্ছে সেটা যে জিনিসটা আমার না হলে চলবেই না। এই যে এখানে খাতা আছে, পেন্সিল আছে, নোটবুক আছে, যাই হোক, এই আপনি যেটাই করেন আপনার লাইফে কি খাতা পেন লাগবে না? অবশ্যই লাগবে। আপনি যে বাজেট লিখবেন সেটা লিখতেও তো আপনার খাতা আর পেন লাগবে। সো এটা না হলে তো আমার চলবেই না। সো অবশ্যই এটা আমার নিডস, এটা আমার নিড, এটা আমার প্রয়োজন, একান্ত প্রয়োজনীয়, এটা ছাড়া আমার হবে না। ওয়ান্টস কি? দেখেন ছবিটা দেখলে বুঝতে পারছেন, এখানে ব্যাট আর বলের ছবি দেওয়া আছে। ব্যাট আর বল যদি আমার বাসায় না থাকে, তাহলে কি আমার লাইফ চলবে না? অবশ্যই চলবে। আমার লাইফ কেন চলবে না? আমার ব্যাট আর বল যদি আমার বাসায় না থাকে, আমার লাইফ কি চলবে না? বন্ধ হয়ে যাবে? আমার খাওয়া দাওয়া, আমার লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে? অবশ্যই না। আমি তো কোনো প্লেয়ার না যে না খেললে আমি টাকা পাচ্ছি না, বা এরকম কিছু। প্লেয়াররাও কি এভাবে টাকা পায় কিনা তাও তো আমি জানি না। যাই হোক, আমার নিডস আর ওয়ান্টস এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। এরকম অনেক মানুষ আছে আমি দেখছি যে নিডস কে প্রায়োরিটাইজ করে, তো করে ঠিক আছে, নিডস তো সবার লাগবে। ওয়ান্টস কে এমন ভাবে প্রায়োরিটাইজ করে যে ওনার এক্সপেন্স এত বেশি হয়ে যায়, পরে গিয়ে ওনার আর কোনো কিছুই খরচ করার মতো থাকে না। সো এখানে পয়েন্টটাই হচ্ছে আপনার প্রায়োরিটাইজ ইওর নিডস। নিডস কে প্রায়োরিটাইজ করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তো যখন আপনি এই নিডস কে প্রায়োরিটাইজ করবেন, তখন দেখবেন আপনার ওয়ান্টস গুলো অটো ফুলফিল হয়ে যাচ্ছে। তো আপনার নিডস কখন ফুলফিল হবে? আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক থাকে, তখনই তো আপনার নিডস ফুলফিল হবে। আদারওয়াইজ তো আপনার নিডসটা ফুলফিল হচ্ছে না। সো আপনি নিডসটাকে যখন বুঝতে শিখবেন যে আমার যে জিনিসটা অপ্রয়োজনীয় এটাকে আমি স্কিপ করে যেটা আমার অবশ্যই প্রয়োজনীয় এইটা কিনবো, আমি এই অপ্রয়োজনীয়টা কেন আমি নেব, এই বিষয়টা যখন বুঝতে শিখবেন, দেখবেন আপনার অটো এক্সপেন্সটা কমে আসতেছে। এভাবে আপনি মানি ম্যানেজমেন্টটা করতে পারবেন এখান থেকে। সো প্রায়োরিটাইজ ইউর নিডস। অবশ্যই আপনার যেটা প্রয়োজনীয় সেটাকে আগে প্রায়োরিটি দেন, ওয়ান্টসটাকে পরে প্রায়োরিটি দেন। নাম্বার 2 হচ্ছে স্পেন্ড লেস দেন ইউ আর্ন। আপনি যেটা আয় করছেন তার থেকে কম ব্যয় করেন। ওই যে প্রথমে বললাম আপনার মাসিক ইনকাম 20,000 টাকা, আপনি এক্সপেন্স করলেন 25,000 টাকা। কেন? আমার ইনকাম 20,000, আমি কেন এক্সপেন্স করবো 25,000? আমি কেন এক্সট্রা এক্সপেন্স করব? এক্সট্রা এক্সপেন্স করে আমি মানুষের কাছ থেকে ধার করে নিয়ে পরের মাসে গিয়ে আবার সেই বিষয়টাকে গোলমাল পাকায় ফেললাম, আবার এই মানি ম্যানেজমেন্টটা আমার গেলই সব। So আমি যেটা আয় করতেছি সেই আয়ের মধ্যেই খরচ করি। কেন আমি 25,000 খরচ করবো? আমি 20,000 যদি ইনকাম হয়, আমি 19,500 টাকা খরচ করবো, তাও আমি 500 টাকা বাঁচাবো। আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হলে অবশ্যই আপনার আয়ের চেয়ে কম ব্যয় করতে হবে। নাম্বার 3 হচ্ছে বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড। ওই যে প্রথমে ছিল আমাদের এমার্জেন্সি ফান্ড, লং টার্ম সেভিংস। এখন মানুষের অসুস্থতা, ক্রাইসিস, এসবের কথা তো বলা যায় না। আমাদের ভাগ্য তো অবশ্যই আল্লাহর কাছে লেখা আছে, কিন্তু আমরা তো কেউ জানি না যে আমাদের ভাগ্যে কখন কি হতে যাচ্ছে। তো আপনি যদি ধরেন আপনি মাসে একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখলেন, একটা স্বাভাবিক বিষয়, ধরেন আপনি সেকেন্ড ইয়ারে পড়ছেন বা ফার্স্ট ইয়ারে পড়ছেন, পড়তে পড়তে হুট করে আপনার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিল। আপনার বাড়ির এমন সিচুয়েশন যে আপনার এখন কোনো টাকা পয়সা ওইভাবে দেওয়া সম্ভব না, কিন্তু আপনার কাছে এমন একটা ফান্ডে টাকা জমানো ছিল যেটা আপনার ফর্ম ফিল আপে ইউজ হয়ে গেল। আপনি তখন কি বলবেন? ভাগ্যিস ওই টাকাটা ছিল। ওই টাকাটা ছিল, জমানো ছিল জন্যই তো আপনি এমার্জেন্সিতে ইউজ করতে পারছেন। যদি জমানো না থাকতো, তাহলে কি আপনি ইউজ করতে পারতেন? ক্রাইসিসে পড়তেন না? অবশ্যই ক্রাইসিসে পড়তেন। সো আমাদের অবশ্যই এমার্জেন্সি ফান্ডের জন্য কিছু পরিমাণ হলেও টাকা জমিয়ে রাখতে হবে। এটা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেভিংস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মানি ম্যানেজমেন্ট। নাম্বার 4 আসেন। নাম্বার 4 হচ্ছে লার্ন ফ্রম ইউর মানি মিস্টেক্স। হোয়াট ইজ মানি মিস্টেক্স? মানি মিস্টেক্স আমি সহজে যেটা আপনাদেরকে বোঝাতে চাই, এটা হচ্ছে আহ ধরেন আপনি কলেজ থেকে ক্লাস করে বের হলেন, আপনার ফ্রেন্ডরা আপনাকে বললো, দোস্ত চল আজকে রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই মিলে পার্টি করে আসি, একটু খেয়ে দিয়ে আসি, ভালোভাবে অনেকদিন হলো খাওয়া দাওয়া হয় না। তা আপনিও ওদের সঙ্গে তাল মিলিয়ে রেস্টুরেন্টে চলে গেলেন, ঠিক আছে। ওখানে গিয়ে আপনি পিৎজা খাইলেন, প্লাটার খাইলেন, মিল্কশেক খাইলেন, কোল্ড ড্রিঙ্কস খাইলেন, সবই খাইলেন। সবকিছু খরচ করে টরে আসলেন বাসায়। বাসায় এসে দেখলেন আপনার রুটিন দিয়ে দিছে পরীক্ষার, কিন্তু আপনার স্টাডি গাইড কেনা হয় নাই।
স্টাডি গাইড কিনতে আপনার টাকা লাগবে, আপনি আপনার আম্মুকে গিয়ে বললেন যে আম্মু আমার টাকা লাগবে, আপনার আম্মু বললো যে এখন পরিবারের অবস্থা ভালো নেই, বাবা তুই দেখ ম্যানেজমেন্ট করে কিনতে পারিস কিনা, বা মায়ের তুই দেখ ম্যানেজমেন্ট করে কিনতে পারিস কিনা। কিন্তু আপনার কাছে যে টাকা ছিল আপনি তো অলরেডি ওটা ফাঁকা করে রাখে আসছেন রেস্টুরেন্টে গিয়ে পিৎজা, প্লাটার, তারপরে মিল্ক শেক, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়াতে। আপনার মাথায় তখন কি আসবে? আহা, আমি যদি ওই টাকাটা ওখানে খরচ না করতাম আমি আজকে বইটা কিনতে পারতাম, আমার তো সামনে পরীক্ষা, আমাকে তো পড়তে হবে, আমাকে তো পাস করতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে। তো আপনি যখন এই টাকাটা ওখানে খরচ করে আসছেন আপনার মাথার মধ্যে এইটা রিয়ালাইজ হলো যে আমি এটা অযথা খরচ করলাম। এই যে মিস্টেক হয়ে গেছে আপনার একটা, এই মিস্টেক থেকে আপনাকে শিক্ষা নিতে হবে কি, অযথা কোনো খরচ আমি করব না, যেটা আমার প্রয়োজন সেটাই আমি খরচ করব। অযথা খরচ করার কারণে আপনি যে শিক্ষাটা পাইলেন, এই শিক্ষার কারণে আপনি আর পরবর্তীতে গিয়ে কোথাও অযথা খরচ করবেন না, যেটা আপনার প্রয়োজন ওই যে নিডস কে প্রায়োরিটাইজ করতে শিখবেন। এটাই হচ্ছে মানি মিস্টেক থেকে লার্নিং নেওয়া। সো আসেন নাম্বার 5, ডোন্ট ইউজ মানি টু মেক ইউর সেলফ হ্যাপি। মানুষ বলে না মানি ক্যানট বাই হ্যাপিনেস। হ্যাঁ, মানি ক্যান বাই হ্যাপিনেস, মানি আপনার হ্যাপিনেস এনে দিতে পারবে, কিন্তু তার মানে এটা না যে আপনি অনেক অনেক আপনার আছে থাকা সত্ত্বেও আপনি নিজেকে হ্যাপি করার জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি আরো সেই জিনিসটা বারবার করে নিজের কাছে আনছেন টাকা ইউজ করে। এইটা কোনো হ্যাপিনেস হতে পারে না। আমি আমার লাইফে এমন মানুষ দেখছি, একটা মাস গেলে ওই মানুষটা ওর ঘড়িটা চেঞ্জ করে ফেলে। ওনার ঘড়ি আছে কিন্তু উনি নেক্সট মান্থে আরেকটা ঘড়ি কিনবে, বলবে কি আমার 1 মাস গেলে ওই ঘড়ি আর ইউজ করতে ইচ্ছা করে না। কেন? এই যে প্রথম ঘড়িটা কিনলো যখন ঘড়ি ছিল না, এটা হচ্ছে নিডস। পরবর্তী প্রতি মাসে উনি যে একটা করে ঘড়ি কিনতেছে এটা হচ্ছে ওয়ান্টস। প্রতি মাসে যে ঘড়িটা কিনতেছে এটা কেন কিনতেছে? ওনার ওই যে ভাল লাগতেছে না প্রথম মাসে ইউজ করা ঘড়িটা, পরের মাসে ওনাকে স্যাটিসফাই করার জন্য উনি ঘড়িটা কিনতেছে, এইটা ওনার এক্সট্রা হ্যাপিনেস। তো আমার কাছে ঘড়ি থাকা সত্ত্বেও আমি কেন একটা ঘড়ি কিনতে যাব? আমার ভালো লাগতেছে না, আমার ওই আরেকটা ঘড়ি কিনলে ভালো লাগবে, হ্যাপি হব এই জন্য? নো, দিস ইজ নট হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে আপনার যা আছে তার মধ্যে আপনার সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, ঘড়ি নষ্ট হয়ে যাবে, তারপর আপনি নতুন ঘড়ি কিনবেন, দিস ইজ হ্যাপিনেস। আপনার টাকা থাকলেই যে আপনি উড়াবেন, অযথা ইউজ করবেন, এটা কোনো হ্যাপিনেস হতে পারে না। সো আমাকে ওই যে স্যাটিসফ্যাকশন আনার জন্য যে হ্যাপিনেস, এই হ্যাপিনেসের জন্য আমাকে টাকা ব্যবহার করা যাবে না। এই জন্য এখানে লেখা হয়েছে ডোন্ট ইউজ মানি টু মেক ইউর সেলফ হ্যাপি। হ্যাপি বানান ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজন মিটায় হ্যাপি বানান, কিন্তু ওই অপ্রয়োজনকে মিটিয়ে হ্যাপি বানানোর নিজেকে প্রয়োজন নেই। নাম্বার 6 আসেন, স্টে স্যাটিসফাইড উইথ লেস। উইথ একটু আগেই বললাম যা আছে তা নিয়েই হ্যাপি থাকতে হবে। আপনি একটা কিন্তু আমরা প্রবাদ বাক্য আছে যে কি যেন, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। সো আমার যখন একটা জিনিস আছে আমার, সেই জিনিসটা যখন আমি আবার নতুন করে একই জিনিস সেম জিনিস আমি আরেকটা নিয়ে আসতে যাব, সেটা কি এটা অবশ্যই শয়তানের প্ররোচনা। শয়তান আপনার মনকে বলবে যা ওই জিনিসই সেম কালার সেম কোয়ালিটি আরেকটা কিনে নিয়ে আয়, না হলে আরেকটা কালার আছে সেই কালার কিনে নিয়ে আয়। যে কেন, দরকার কি, আমার যেটা আছে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকবো। এটাই তো আসল হ্যাপিনেস আমার, যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। আমার একটা ঘড়ি আছে, একটা ঘড়ি নিয়ে সন্তুষ্ট থাকি। প্রতি মাসে মাসে ঘড়ি চেঞ্জ করার কি প্রয়োজন আছে? টাকা আসার জন্য উড়াবো, এটার তো কোনো প্রয়োজন নাই। মানি ম্যানেজমেন্টের এটা একটা অনেক বড় একটা টেকনিক। স্টে স্যাটিসফাইড উইথ লেস, আমার যেটা আছে অল্পে তুষ্ট থাকা, যা আছে তাই নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে, তবেই তো মানিটা সেভ হবে। এখন আসেন নাম্বার 7, কাট এক্সেস, সেভ মানি। ওই যে প্রথম থেকে যে কথাটা বলে আসছি, সেভ মানি, সেভিংস করতে হবে, এক্সেস কেটে দিতে হবে। আপনার ওয়ান্টস কে প্রায়োরিটাইজ করা যাবে না, অযথা খরচ করা যাবে না, না হলে ওই যে পিৎজা, তারপরে প্লাটার এইসবের মতো অযথা খরচ করে বই কেনার টাকা আর থাকবে না আমার কাছে। এক্সেস খরচ করা যাবে না। এখন অনেকে বলবে সুমাইয়া কিপটা। সুমাইয়া কিপটা না, সুমাইয়া কিপটামো করতেও বলতেছে না, সুমাইয়া মিতব্যয়ী হতে বলতেছে, সচেতন হতে বলতেছে, টাকা ব্যয়ের ক্ষেত্রে সচেতন হতে বলতেছে। সুমাইয়া ইজ নট কিপটা। আপনারা এখন আমাকে কিপটা বলবেন আমি জানি তো, কিন্তু আমি কিপটা না, আমি তো আপনাদেরকে সচেতন হতে বলতেছি, আপনাদের টাকাটা বাঁচাতে বলতেছি। কেন বাঁচাতে বলতেছি? টাকাটা কি আপনি আমাকে দিবেন? আমাকে তো দিবেন না, টাকাটা তো আপনারই কাজে লাগবে পরবর্তীতে। সো কেন আপনি এক্সট্রা খরচ করতে যাবেন? কেন আপনি সেভ করবেন না মানিটা ভবিষ্যতের জন্য? অবশ্যই কাট এক্সেস, আপনার এক্সেস যে খরচটা এটা আপনাকে ঝেড়ে ফেলতে হবে, আপনার মাইন্ডকে বুঝাতে হবে যে আমার টাকা সেভ করতে হবে, আমার সচেতন হতে হবে, অযথা খরচ করা যাবে না, তবে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো। দিস ইজ কল্ড মানি ম্যানেজমেন্ট। দেন নাম্বার 8 আসেন, লিভ উইদিন বাজেট। এই যে বাজেটটা করলেন, ইনকাম এত, এক্সপেন্স এত,
সেভিংস এত, এই বাজেটের মধ্যে আপনাকে থাকতে হবে, মেইনটেইন করে চলতে হবে, মাথায় রাখতে হবে যে আমি এই বাজেট করছি, এই বাজেটে থাকতে হবে আমাকে, গন্ডি পার হওয়া যাবে না। গন্ডি যদি পার হতে চান তাহলেই আপনার ম্যানেজমেন্ট সিস্টেম নাই, চলে যাবে, একদম আল্লাহর কাছে চলে যাবে। সো লিভ উইদিন বাজেট, বাজেটের মধ্যে আমাকে অবস্থান করে তবেই চলতে হবে। হ্যাঁ, এক্সট্রা খরচ হতেই পারে, আপনার কোনো না কোনো সমস্যার কারণে এক্সট্রা খরচ হতেই পারে, সেটাও ম্যানেজমেন্ট করে চলতে হবে, কিন্তু বাজেটের অতিরিক্ত কোনো কিছু খরচ করা যাবে না। নাম্বার 9 হচ্ছে বাই স্মার্ট। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা টপিক। ধরেন আপনাদের সহজ উদাহরণ দেই, আপনি একটা ড্রেস পছন্দ হয়েছে, সেম ড্রেস আপনি একটা শোরুমে দেখছেন, একটা ব্র্যান্ডেড শোরুমেও দেখছেন, একটা লোকাল দোকানেও দেখছেন। ব্র্যান্ডেড শোরুমে আপনি যে ড্রেসটা, ওই ড্রেসটা যে দামে পাবেন তার থেকে 500 টাকা কম দামে যদি আপনি লোকাল দোকানটাতে আপনি পান, আপনি কি ওই শোরুম থেকে কিনবেন নাকি লোকাল দোকান থেকে কিনবেন? একটু কেউ রেসপন্স করেন তো প্লিজ, আমি অনেকক্ষণ থেকে বকবক করতেছি, আমি বুঝতে পারতেছি না যে আমার কথা আপনারা শুনছেন কিনা। লোকাল দোকান থেকে কিনবেন নাকি শোরুম থেকে কিনবেন? অবশ্যই লোকাল দোকান থেকে ম্যাম। লোকাল থেকেই ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, লোকাল দোকান থেকে কিনবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। বুঝতে পারলাম যে আমি সবাই ঘুমাচ্ছে না, সবাই বোর হয়ে যাচ্ছে কিনা, এটা আমি একটু বোঝার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম, লোকাল দোকান থেকে আমি কিনবো নাকি শোরুম থেকে কিনবো? আমাদের মাঝে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের অনেক টাকা, হ্যাঁ, আল্লাহ পাক অনেককে অনেক টাকা দিছে, সেটা ঠিক আছে। তারা বলতেই পারে না আমি কেন সব লোকাল দোকান থেকে কিনতে যাবো, আমি তো শোরুম থেকেই কিনবো, আমি হচ্ছি সেই লেভেলের ব্র্যান্ডেড জিনিস পরি, আমি ব্র্যান্ডেড মানুষ, আমি হলাম সফিস্টিকেটেড মানুষ, আমি অ্যারিস্টোক্রেটিক মানুষ। ঠিক আছে, কেনেন, সেটা সমস্যা না। বাট আপনি যে টাকাটা, ওই 500 টাকা বেশি দিয়ে যে আপনি শোরুম থেকে কিনলেন, ওই টাকাটা যদি বাঁচিয়ে আপনি রাস্তার ধারে অনেক মানুষ না খেয়ে পড়ে আছে, এই মানুষগুলাকে যদি আপনি একদিন একবেলা খাওয়াইতেন, তারা যে খুশি হয়ে আপনার জন্য যে দোয়াটা করতো, ওই দোয়াটা আপনার লাইফে অনেক বেশি কাজে লাগতো। কিন্তু আপনি কি করলেন, ওই 500 টাকা না বাঁচায় ওই শোরুমে গিয়ে বড়লোকি দেখাতে গিয়ে ওইখানে টাকাটা এক্সট্রা অপচয় করে আসছেন কেন? আমি কেন এক্সট্রা টাকা খরচ করবো? আমি যদি লোকাল মার্কেট থেকে কিনি, আমার কি কি বলবো, স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে? আমার কি বড়লোকি কমে যাবে, নাকি আমার টাকা আল্লাহ উঠায় নিবে? বরং আমি যদি সেভ করে অন্যকে খাওয়াই, অন্যকে দান করি, তাহলেই বরঞ্চ আল্লাহ রহমত করবে, টাকা আমার বাড়বে। আর সো আমি কেন এক্সট্রা খরচ করবো? বাই স্মার্ট, আমি যেখানে কম পাবো, আমি যেখানে সাশ্রয় হবে সেইখানে গিয়ে আমি কিনবো। আমি এক্সট্রা টাকা কেন খরচ করব? এখন আবার আপনারা বলবেন সুমাইয়া কিপটা। না, সুমাইয়া কিপটা না, সুমাইয়া সেভ করতেছে, সুমাইয়া সচেতনতা ক্রিয়েট করতেছে আপনাদের মাঝে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো আসেন লাস্ট ওয়ান দেখি, ডু ইট ইয়োরসেলফ। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ডু ইট ইয়োরসেলফ, নিজের কাজ নিজেকে করতে হবে। আমি আমার পার্সোনাল লাইফে এমন এক্সপিরিয়েন্স আমার আছে, আমি দেখছি একজনের বাড়িতে 4-5টা কাজের বুয়া রেখে দেয়। আমাদের বাড়িতে আছে না, কাজের বুয়া আছে, আমাদের মায়েদের কাজ করতে তো অসুবিধা হয়, অবশ্যই ঘর মোছা, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়ার জন্য কাজের বুয়া রাখি আমরা, এটা এটা নর্মাল জিনিস। কিন্তু আমি এমন মানুষ দেখছি, সিঁড়ি মোছার জন্য একটা কাজের মানুষ, বাগান ঝাড়ু দেওয়ার জন্য একটা কাজের মানুষ, তারপরে গাছে পানি দেওয়ার জন্য একটা কাজের মানুষ, তরকারি রান্না করার জন্য একটা কাজের মানুষ, তরকারির পেঁয়াজ মরিচ কাটে দেওয়ার জন্য আরেকটা কাজের মানুষ। কেন? আমি কি পেঁয়াজ মরিচ কাটতে পারি না? আমি তরকারি কাটতে পারি না, নাকি আমি রান্না করতে পারি না? রান্না করতে পারি না তো শেখেন। রান্না করা তো আমার ভাল লাগে, আমার ভাল লাগে, আপনাদের ভাল লাগে কিনা জানি না, কিন্তু রান্না করা অনেক অনেক মজাদার জিনিস। যাই হোক, রান্নাও বাদ দেন, আমি আমার নিজের কাপড় ধুতে পারবো না, গাছে পানি দিতে পারবো না? এসব কি কথা? টাকা আসার জন্য ইচ্ছা মতো উড়াইলাম, এটা হলো? নিজের কাজ নিজেকে করতে শিখতে হবে। আমি যে কাজটা করতে পারবো সে কাজটা আমি কেন অন্যকে দিয়ে করাবো? এক্সট্রা এক্সট্রা মানি আমি কেন খরচ করবো? এখন আপনারা বলতে পারেন, হ্যাঁ, সমাজ সেবা করতে গেছি, গরিব মানুষ এই জন্য বাসায় আনে কাজ দিয়ে টাকা ইয়ে করছি। সেটা ঠিক আছে, এখন আপনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি নিজের কাজ নিজেই করা উচিত। অযথা কেন টাকা খরচ করবো? আমি তো মাটি কাটতেছি না, মাটি কাটতেছি না তো, আমি লেবার নিয়ে মাটি যে কাটাচ্ছি ওই কাজটা আমি নিজেকে করতে বলতেছি না, আপনাদেরকে করতে বলতেছি না। নিজের কাজটুকু শুধু নিজেকে করতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেস অফ মানি ম্যানেজমেন্ট। সো এই 10টা টিপস যদি আপনি ফলো করেন, আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্টে কোনো রকম জটিলতা হবে না। আর মানি ম্যানেজমেন্ট যখন আপনার ঠিকঠাক থাকবে, তখনই আপনি আপনার লাইফে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে উঠে আসতে পারবেন, উঠে দাঁড়াতে পারবেন। আর এই বিষয়গুলো আমি কিন্তু জাকারিয়া স্যারের কাছ থেকেই শিখেছি, যিনি আমাদের মাঝে আশা করছি উপস্থিত আছেন। এবং আপনাদের সঙ্গে এটাও শেয়ার করতে চাই, এই যে টপিকস গুলো আমি আলোচনা করলাম, এই টোটাল টপিকস গুলো, এই আলোচনাগুলো আমার শেখা
বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর নজরুল ইসলাম স্যারের কাছ থেকে, যিনি ইএসবিটিরই নেতৃত্বে একটা ক্লাস পরিচালনা করেছিলেন অনলাইনে, এবং আমি অ্যাজ এ লার্নার ওই ক্লাসটা আমার ওনার খুবই ভালো লেগেছে এবং এই জন্যই আমি এই বিষয়গুলো সেভ করে নিয়েছি এবং আজকে আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি বুঝাতে পেরেছি কিনা। সো আপনারা এতক্ষণ ধরে আমার বকবক শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি 9:46 বেজে গিয়েছে। সো আশা করছি আপনারা যদি এই টপিকগুলো, এই পয়েন্টগুলো ফলো করেন, আপনারাও মানি ম্যানেজমেন্ট স্কিল নিজেদের মধ্যে গ্রো করতে পারবেন। আর অবশ্যই আবারও বলতে চাচ্ছি, সুমাইয়া ইজ নট কিপটা, আর আপনাদেরকেও কিপটা হতে বলতেছে না। জাস্ট বি অ্যাওয়ার, সচেতন হন, মিতব্যয়ী হন, নিজের জন্য বাঁচান, অন্যকে হেল্প করতে শিখুন, এটাই হবে। আর এরকম ইএসবিটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে নিজেদেরকে যুক্ত রাখুন। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই অযথা বকবক গুলো শোনার জন্য। আমি আজকের হোস্টের কাছে চলে যাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।